কৃপণের বাড়ির ফলার না আঁচালে বিশ্বাস নেই। আমরা প্রতিবারই আশা করি যাই, কিন্তু সে আশা পূর্ণ হয় না। আবারও আশা করছি, কারণ যুক্তির উপর দাঁড়িয়ে আশা করছি। এই যে কর্মসংস্থানহীনতার একটা তীব্র সংকট তৈরি করেছেন সরকার, এটা কিন্তু আপনা আপনি তৈরি হয়নি, এটা সরকার পরিকল্পিতভাবে তৈরি করেছেন। এবং ছেলেমেয়েরা তারা পাগলের মতো ছোটাছুটি করছে কাজের জন্য। কিন্তু শুভেন্দু অধিকারী যখন ছিলেন তৃণমূলে ক্যাবিনেট মন্ত্রী, গুরুত্বপূর্ণ নেতা, তখনও কিন্তু এই না দিয়ে সাশ্রয় করার পরিমাণটা প্রায় 1,25,000 কোটি টাকা। তা তিনি তো কোনো আপত্তি করেননি। তিনি আবার এই কর্মচারী সংগঠনের এই যে শাসক দলপন্থী আজকে যে মানস ভূঁইয়া যে পদে আছেন, সেই পদে তো তিনি ছিলেন। তিনি তো তার নেতৃত্বাধীন তৎকালীন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন একদিনের জন্যেও কিন্তু কর্মচারীদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার জন্য একটা কথা বলেননি। তা তিনি আজকে কর্মচারী দরদি হয়েছে। স্যার, একেবারে স্পেশাল বেঞ্চ তৈরি করে আপনাদের মামলা হবে, সঞ্জয় কারোল এবং পিকে মিশ্রার বেঞ্চেই হবে আপনাদের মামলা। স্পেশাল বেঞ্চ তৈরি করা হয়েছে এই জন্য। কতটা আশাবাদী কালকের এই শুনানি নিয়ে? দেখুন, কৃপণের বাড়ির ফলার না আঁচালে বিশ্বাস নেই। তা আমরা প্রতিবারই আশা করি যাই, কিন্তু সে আশা পূর্ণ হয় না। আবারও আশা করছি, কারণ যুক্তির উপর দাঁড়িয়ে আশা করছি যে এবারের একটু নতুন ঘটনা ঘটেছে। গত 1 সেপ্টেম্বর যে শুনানি ছিল, জাস্টিস পিকে মিশ্র এবং জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চেই ছিল। কিন্তু সেই বেঞ্চে এমন অনেক গুরুত্বপূর্ণ মামলা দিয়ে দেওয়া হয়েছিল যে সেই মামলাগুলো সেদিনই শুনতে হবে। যার ফলে, যেমন ধরুন বেল পিটিশনের মামলা, এগুলো তো আর ফেলে রাখার কোনো সুযোগ নেই। যার ফলে মাননীয় বিচারপতিরা ইচ্ছে থাকলেও মামলাটা শুনতে পারেননি। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমরা গেছি, আবার ফেরত চলে এসেছি, এবং বিপুল খরচা মানে বিনা কারণে হয়েছে। তো এর আগেও এই ধরনের অনেক ঘটনা ঘটেছে। এবারে কিন্তু জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পিকে মিশ্রর বেঞ্চ 8 তারিখ ডেটটা দিয়েও তিনি কিন্তু প্রধান বিচারপতির অনুমোদনের জন্য পাঠিয়েছিলেন। নির্দিষ্ট ঠিক কী কারণে পাঠিয়েছিলেন সেটা তো বলা সম্ভব নয়, তবে আমরা মনে করতে পারি যে যাতে আগামী সোমবার অর্থাৎ 8 তারিখ যাতে 2টো থেকে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পিকে মিশ্রের বেঞ্চে এমন অন্য অনেক মামলা যেগুলো সেদিনই শুনতে হবে, এরকম মামলা না দেয়া হয়, এই কারণেই বোধহয় প্রধান বিচারপতির অনুমোদনের জন্য পাঠিয়েছিলেন, এবং সেই প্রধান বিচারপতির অনুমোদন এসেছে। কাজেই আমরা আশা করতে পারি যে আগামী সোমবার এই মামলার শুনানি হচ্ছে। আচ্ছা, এই যে বিভিন্ন ক্ষেত্রে যে বক্তব্যটা উঠে আসছে যে অন্যান্য জায়গায় যে টাকা দেওয়া হচ্ছে বা যে ডিএ দেওয়া হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে আপনারা পিছিয়ে রয়েছেন, অধিকার থেকেও আপনারা পিছিয়ে রয়েছেন, এটা কি শুধুমাত্র রাজ্য সরকারই দেয়? কারণ কি বারংবার এই প্রসঙ্গ উঠছে। দেখুন, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এটা ঠিক, কেন্দ্র বা অন্য রাজ্য সরকারি কর্মচারীরা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আমাদের থেকে, পশ্চিমবাংলার রাজ্য সরকারি কর্মচারীদের থেকে আর্থিকভাবে, অধিকারগতভাবে অনেক এগিয়ে। তার মানে কিন্তু এই নয় যে ওই সব রাজ্যে বা কেন্দ্রে যে সরকারগুলো রয়েছে সেই সরকারগুলো অত্যন্ত কর্মচারী বৎসল, তারা স্বেচ্ছায় সব কিছু দিয়ে দিচ্ছে। বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে, সেই সমস্ত রাজ্যে এবং কেন্দ্রে কর্মচারীরা দল মত সংগঠন নির্বিশেষে লাল ঝান্ডার পাশে তেরাঙ্গা ঝান্ডা, তার পাশে গৈরিক ঝান্ডা ধারিয়ে রেখে ঐক্যবদ্ধভাবে কর্মচারী স্বার্থে লড়াইটা করে। সেখানে দলীয় রাজনীতি কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়ায় না। যদিও ইদানিংকালে দুর্ভাগ্যজনকভাবে বিএমএস তারা সর্বভারতীয় ক্ষেত্রে আইএনটিউসি, সিটু এবং অন্যান্য এআইটিউসি সংগঠনগুলো মিলিতভাবে বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে কেন্দ্রের যে আন্দোলনগুলো ডাক দিচ্ছে, সেখান থেকে বিএমএস সরে দাঁড়াচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। কিন্তু এখনও পর্যন্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অন্যান্য রাজ্য এবং কেন্দ্রে কিন্তু ঐক্যবদ্ধভাবে লড়াই করাটা কিন্তু একটা নিয়ম। আপনি জানেন, আমাদের হিন্দুর মাঙ্গলিক অনুষ্ঠানে দুর্গাপুজোয় সানাই বাজে। সানাই বাজান ওস্তাদ বিসমিল্লা খান, তবলায় সঙ্গত করেন পণ্ডিত জাকির হোসেন। এরা দুজনেই কিন্তু ধর্মে মুসলিম। আজ পর্যন্ত অতি রক্ষণশীল কোনো হিন্দু বাড়িতেও এই প্রশ্ন ওঠেনি যে হিন্দুর মাঙ্গলিক অনুষ্ঠানে, দুর্গাপুজোয়, সরস্বতী পুজোয় বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে মুসলিম বিসমিল্লার সানাই কেন বাজবে বা মুসলিম জাকির হোসেনের সানাই কেন বাজবে, এ প্রশ্ন ওঠেনি। কারণ এটাই হচ্ছে ভারতবর্ষের চিরন্তন সংস্কৃতি। একই রকমভাবে ট্রেড ইউনিয়নেও সারা ভারতবর্ষে এই সংস্কৃতিটা কিন্তু আছে।
এবং দেখবেন আইএনটিইউসিকে বলা হয় কংগ্রেসের শ্রমিক সংগঠন, যদিও বাস্তবে তা নয়, তারা কংগ্রেসকে সমর্থন করেন ইস্যু ভিত্তিক। তা এই আইএনটিইউসি স্বাধীনতার পর থেকে যত ধর্মঘট ডেকেছে অন্যান্য ট্রেড ইউনিয়ন সংগঠনকে নিয়ে, তার মধ্যে সবথেকে বেশি সংখ্যায় ধর্মঘট ডেকেছে কিন্তু কংগ্রেস নেতৃত্বাধীন সরকার যখন ক্ষমতায় আছে তখন। কাজেই এই একটা মানে সানাইয়ের কালচার ট্রেড ইউনিয়নে বরাবর আছে। কিন্তু আমাদের পশ্চিম বাংলায় অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে 1977 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এলো। তারপরেই একদল কর্মচারী স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে নিলেন যে এই সরকারটাকে চোখের মণির মতো রক্ষা করতে হবে, এবং যার ফলে সরকারকে চোখের মণির মতো রক্ষা করতে গিয়ে কর্মচারীদের দাবি দেওয়ার প্রতি তারা কিন্তু উদাসীন হয়ে পড়লেন এবং সরকারের পদক্ষেপগুলোকে, শ্রমিক কর্মচারী বিরোধী যে সিদ্ধান্তগুলো সেগুলোকে তারা সমর্থন করতে লাগলেন। আবার সরকার যেই বদল হলো, আর একদল কর্মচারী তারা স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে নিয়েছেন যে এই সরকারটাকে তারা পেটের লিভারের মতো রক্ষা করবেন, এবং যার ফলে এখনও কিন্তু একদম নির্লজ্জভাবে এই সংগঠন কিন্তু সরকারের স্বার্থ দেখছে, দলের স্বার্থ দেখছে। এবং আগে তবু একটা রাগ ঢাকের ব্যাপার ছিল, তারা মাঝে মধ্যে সরকার সমর্থক সংগঠন কর্মচারীদের দাবিতে আন্দোলন করতেন, কিন্তু এখন সেই লজ্জা ঘেন্নার মাথাটাও তারা খেয়ে ফেলেছেন এবং কর্মী সংগঠনের ছদ্মবেশে শাসক দলের যে গণসংগঠন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, যার নেতা মন্ত্রী মানস ভূঁইয়া, তারা কিন্তু সার্বিকভাবে যে কোনো কর্মচারী আন্দোলনের বিরোধিতা করছেন এবং এই মামলার সার্বিক বিরোধিতা করছেন। তারা সর্বস্তরে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন, একটা আতঙ্ক রাজ তৈরি করেছেন যে এই মামলায় যদি কেউ আর্থিকভাবে সাহায্য করেন তাকে প্রতিহিংসামূলক বদলি, মিথ্যে মামলা ইত্যাদি শিকার হতে হবে, এবং তা হচ্ছেও। তারা একটা যুদ্ধ ঘোষণা করেছেন। ফলে যেটা হচ্ছে, এখন মুশকিল হচ্ছে, আমি ট্রেড ইউনিয়ন করি, যার ফলে জুট মিল, চা বাগান এইসব জায়গায় যাই। এখানে যারা মালিক পক্ষের হয়ে কথা বলে, এরকম লোককে যদি চিহ্নিত করা যায় শ্রমিককে, অন্যান্য শ্রমিকরা তাকে কিন্তু একঘরে করে দেয়, সামাজিকভাবে বিচ্ছিন্ন করে, এমনকি তার ব্যক্তিগত নিরাপত্তাও কিন্তু ওই অন্যান্য শ্রমিকদের মাঝে খুব নিরাপদ নয়। কিন্তু আমরা হোয়াইট কালার এমপ্লয়ি, দুর্ভাগ্যের বিষয় এখানে সরকার তো মালিক, আমরা শ্রমিক, এর বাইরে কোনো সম্পর্ক নেই। সরকার যদি কোনো ভালো কাজ করে তাহলে আমরা নিশ্চয়ই সেটাকে সমর্থন করব, কিন্তু যখনই শ্রমিক কর্মচারী বিরোধী কাজ করবে আমরা তার বিরোধিতা করব। যেমন ধরুন, এই সরকার, পূর্বতন বামফ্রন্ট সরকার এবং তৃণমূল সরকার এখনও পর্যন্ত পুরানো পেনশন স্কিমটা চালু রেখেছেন, আমরা তার জন্য দুটো সরকারের প্রশংসা করেছি। আবার এই সরকার 2012 সালের 10ই জানুয়ারি প্রথম পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকারটা কেড়ে নিলেন, যে অধিকারটা তারা পেয়েছিলেন 1923 সালে। তা আমরা বুঝলাম এই সরকারটা কর্মচারীদের অধিকারের প্রশ্নে ব্রিটিশ সরকারের থেকেও অত্যন্ত খারাপ, আমরা এটা বুঝলাম। তারপরে একে একে বিভিন্ন দপ্তর থেকে ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হলো, এবং শুধু তাই নয়, নবান্ন, রাইটার্স বিল্ডিংস, খাদ্য ভবন, গুরুত্বপূর্ণ যে ভবনগুলো, জেলা শাসকের অফিস, এই সব জায়গায় যে কোনো ধরনের আন্দোলন, এমনকি পোস্টারিং পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হলো। এবং এতদিন ধরে পূর্বতন সরকারের আমলে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে অর্থনৈতিক, অধিকারগত এবং ট্রেড ইউনিয়ন গণতান্ত্রিক অধিকার যেগুলো আমরা অর্জন করেছিলাম সেগুলো সমস্ত কেড়ে নেওয়া হলো। এবং দুর্ভাগ্যের বিষয়, এই প্রতিটি পদক্ষেপকে সমর্থন করছে কিন্তু এই রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, যার নেতা মানস ভূঁইয়া। তা যার ফলে হচ্ছে কি, ঐক্যবদ্ধ কর্মচারী পক্ষ হিসেবে আমরা সরকারের বিরুদ্ধে সেইভাবে কিন্তু আমরা সরকারকে বাধ্য করতে পারছি না। এবং আমি জানি না যদি আগামী দিনে এই সরকার চলে গিয়ে বিজেপি সরকার আসে, যদিও সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব পশ্চিমবাংলায় তৃণমূল সরকার চলে যান এটা মনে প্রাণে চান না বলেই বিভিন্ন তথ্য পরিসংখ্যান থেকে আমরা বুঝি। তবু যদি অবিশ্বাস্য কোনো ঘটনা ঘটে, যদি আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসে, আর একদল কর্মচারী রেডি হয়ে আছেন যে তারা নেমে পড়বেন স্বঘোষিত দায়বদ্ধতা নিতে, যে সেই সরকারটাকে আবার বুকের হৃৎপিণ্ডের মতো রক্ষা করতে। যার ফলে সরকারের যে নীতি, কর্মসূচি এবং শাসক দলের যে মানসিকতা, শ্রমিক কর্মচারী বিরোধী মানসিকতা, এটা যেমন একদিকে দায়ী, সাথে সাথে কিন্তু কর্মচারীদের মধ্যেও যে ঐক্যের অভাব এবং দলীয় আনুগত্যের কারণে সরকারকে বা শাসক দলকে সমর্থন এবং কর্মচারী আন্দোলনের বিরোধিতা, এই প্রবণতাটাও কিন্তু আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
যেমন আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই, অন্যান্য সব বাদ দিন। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008 সালে বামফ্রন্ট সরকার চালু করেছিলেন। তো এই স্কিমটা রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারী হিসেবে যারা অবসর নিয়েছেন পেনশনার তাদের জন্য রয়েছে। তা স্বাভাবিকভাবে শিক্ষক, শিক্ষাকর্মী, অন্যান্য রাজ্যকর্মী তাদের ক্ষেত্রেও এই স্কিমটা প্রসারিত করা দরকার, কারণ তাদের কার্যত চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নেই। তারা মরিয়া হয়ে ঘটিবাটি বেচে বিভিন্ন মেডিক্লেম পলিসি কিনছেন। এখন এইসব বেসরকারি স্বাস্থ্য ব্যবসায়ীদের যে মেডিক্লেম পলিসি, তাতে অনেক ভালো ভালো কথা বলে যখন ক্লেমগুলো করায়, কিন্তু ক্লেমটা করার পরে দেখা যায় যে ওই সব ভালো ভালো কথাগুলো ভেসে গেছে। ওই ছোট ছোট অক্ষরে লেখা আছে কোনটা 1 বছর পরে পাবে, কোন সুযোগটা 2 বছর পরে পাবে, কোনটা 3 বছর পরে পাবে, এইগুলো এই কারণে আসছে না। অর্থাৎ আমরা টাকা দিয়েও কিন্তু শিক্ষক, শিক্ষাকর্মী বা অন্যান্য রাজ্যকর্মীরা বিভিন্ন বেসরকারি সংস্থার মেডিক্লেম করে চিকিৎসার সুযোগটা কিন্তু তার পরিবারের সদস্যদের বা তাদের কাছে পৌঁছে নিতে পারছেন না। তা স্বাভাবিকভাবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে তাদের অন্তর্ভুক্তির একটা দাবি উঠেছে। তো সরকার সেই দাবিটা মানছেন না। আমরাও আমাদের সংগঠনের পক্ষ থেকে অর্থ সচিবকে বারবার চিঠি দিয়েছি, এবং মজার ব্যাপার হচ্ছে সরকার সব কিছুতে বলেন যে আর্থিক সংকট, তার টাকা পয়সার অভাব রয়েছে। এই বিশেষ ক্ষেত্রটায় কিন্তু তার কোনো টাকা পয়সার অভাব নেই, কারণ 2008 সালে এই স্কিমটা চালু হয়েছে। 31/3/2024 পর্যন্ত এই স্কিমে রাজ্য সরকার খরচ করেছেন, মোট যে ক্লেম মিটিয়েছেন 256,78,00,000 টাকা। 16 বছরে মোট 256,78,00,000 টাকা। অথচ এই প্রিমিয়াম বাবদ বছরে 500 টাকা করে নেওয়া হয়। সেই 500 টাকা করে প্রিমিয়াম হিসেবে মোট 134 কোটি টাকারও বেশি বছরে আয় হয়। মানে 2 বছরে প্রিমিয়াম বাবদ যা আয় হয় সেটা 16 বছরে যা খরচ হয়েছে তার থেকে বেশি। কাজেই এই স্কিমটা সরকারের পক্ষে লাভজনক। তা এটাকে যদি শিক্ষক, শিক্ষাকর্মী বা অন্যান্য রাজ্যকর্মীদের দিকে প্রসারিত করেন, তাহলে রাজ্য সরকারের আর্থিক কোনো দায় তো নিতেই হচ্ছে না। শুধু তাই নয়, সরকার আরও বেশি লাভ, আরও বেশি টাকা কিন্তু রাজকোষে সরকারের ঘরে ঢোকাতে পারবেন। কিন্তু তারপরেও এই সুযোগটা তাদের দিচ্ছেন না, শুধু শ্রমিক কর্মচারী বিরোধী একটা মানসিকতার জায়গা থেকে যে আমি দেব না। এটা নিশ্চয়ই দায়ী, কিন্তু তার সঙ্গে দায়ী যে আমরা দলীয় রাজনীতিকে প্রাধান্য দিয়ে যখন যে সরকারে আসছে, আমাদের মধ্য থেকে একদল এগিয়ে গিয়ে কেউ তাকে চোখের মণির মতো, কেউ তাকে পেটের লিভারের মতো, কেউ তাকে বুকের হৃৎপিণ্ডের মতো রক্ষার স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে নিচ্ছি। এবং তখন যে প্রতিবাদী কর্মচারী আন্দোলনগুলো হচ্ছে, সেই সব সরকারের শ্রমিক কর্মচারী নীতির বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনকে ভাঙতে সেই কর্মচারীদের অংশটা একেবারে সক্রিয়ভাবে নেমে উঠছে। যেমন এখন ধরুন এই মামলাটা চালাতে আমাদের সবথেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা। তা 10 লক্ষ কর্মচারী, কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারী, মানে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা সব মিলিয়ে, তাই 10 লক্ষ মানুষ কিন্তু এই মামলার রায়টা কার্যকর হলে উপকৃত হবেন। তার 5% মানুষ যদি 500 টাকা করে এককালীন সাহায্য আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতেন, তাহলে আমাদের 2,50,00,000 টাকা আমরা পেতাম। তার 10% মানুষ যদি 100 টাকা এককালীন সাহায্য দিতেন, তাহলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমা পড়ত। কিন্তু 1 কোটি তো দূরস্থান, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা জমা পড়ছে না। অর্থাৎ এই 10 লক্ষ কর্মরত এবং অবসরপ্রাপ্ত যারা সম্ভাব্য বেনিফিশিয়ারি, এই মামলার রায় কার্যকর হলে যারা উপকৃত হবেন, যারা বেনিফিশিয়ারি, তাদের 5% মানুষও কিন্তু এগিয়ে আসেননি যে আর্থিক সহযোগিতা দিয়ে এই মামলাটাকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এই মানসিকতাটা কিন্তু ত্যাগ করতে হবে। আজকে ধরুন এই মামলাটা আমরা করেছি, এটা রোপা 2009-এর মামলা। এই মামলায় জয় নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই, এই মামলায় আমরা জিতলাম। কিন্তু তারপরে এই রায়টা কার্যকর করতে হবে, সরকার আবার কার্যকর করবেন না, আবার মামলা করতে হবে। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধভাবে কর্মী পক্ষ হিসেবে সরকারের কাছে দাবিটা তুলতে পারতাম, এই প্রশাসন যন্ত্রটাকে অচল করে দিতে পারতাম, সার্বিক 1 দিন 2 দিন 3 দিনের ধর্মঘট ডেকে যদি সরকার একবার স্তব্ধ করে দিতে পারতাম, সরকার বাধ্য হতো, যেটা অন্যান্য বিভিন্ন রাজ্যে বা এতে হয়। এই আজকেই কালকেই খবরের কাগজে দেখছিলাম যে খুব সম্ভবত উত্তরপ্রদেশে চুক্তিভিত্তিক কর্মী
তারা 14,000 চুক্তিভিত্তিক কর্মী, তাদের 250 কর্মীকে বরখাস্ত করা হয়েছে, তারা আন্দোলন করছিলেন, তার প্রতিবাদে তারা চাকরি থেকে গণ ইস্তফা দিয়েছেন। চুক্তিভিত্তিক কর্মী যাদের চাকরিটা কিন্তু নিশ্চিত নয়, যাদের চাকরিটা সরকারের উপর নির্ভরশীল, সেই 14,000 চুক্তিভিত্তিক কর্মী কিন্তু তারা ইস্তফা দিয়েছেন। আর এখানে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, যারা শাসক দলের গণসংগঠন এবং ট্রেড ইউনিয়নের ভাষায় যারা মালিকের এজেন্ট, তারা কিন্তু সার্বিকভাবে আমাদের এই ডিএ মামলাটার বিরোধিতা করছেন এবং প্রশাসন এবং পুলিশকে কাজে লাগিয়ে এমন একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন যে কর্মরত কর্মচারীরা আমাদের টাকা দেওয়া তো দূরস্থান, টাকা দিতে ভয় পাচ্ছেন, কিছু লুকিয়ে চুরিয়ে নিশ্চয়ই দিচ্ছেন, কিন্তু প্রকাশ্যে দিতে ভয় পাচ্ছেন। শুধু তাই নয়, আমাদের সঙ্গে দিনের আলোয় অফিসের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে আমাদের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছেন, এইরকম একটা আতঙ্ক রাজ কায়েম করেছেন। তা আমরা মানস ভূঁইয়ার কাছে চ্যালেঞ্জ জানিয়েছি যে আপনারা যখন এই মামলাটার বিরুদ্ধে, আপনারা যখন মনে করছেন এই মামলাটা সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চক্রান্ত, মাননীয় মুখ্যমন্ত্রী কর্মচারীদের প্রতি অত্যন্ত মানবিক, তাহলে আপনারা ঘোষণা করুন যে এই মামলার রায় কার্যকর হলে তার যে সুফল, সেই সুফলটা অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ আপনাদের সংগঠনের সদস্যরা নেবেন না, করুন। আপনারা ফলটা খাবেন, কিন্তু সেই ফলটা অর্জন করার জন্য যে ত্যাগ স্বীকার, সেই ফলটা অর্জন করার জন্য যে লড়াই সংগ্রাম, সেটাকে আপনারা বিরোধিতা করে যাবেন। এটা তো একটা দ্বিচারিতা এবং খুব নিন্দনীয় বিষয়। কাজেই সরকার নিশ্চয়ই, এই সরকারটা মানে কতটা নৃশংস আমি আমার নিজের কথা বলবো না। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম গত 22শে জুলাই 2025 তিনি একটা মামলার শুনানিতে একদম পর্যবেক্ষণ হিসেবে বলেছেন, এটা খুবই দুঃখের বিষয়, রাজ্যে একজন চুক্তিভিত্তিক কর্মীকে মাসে 6 থেকে 8,000 টাকা মজুরি দেওয়া হয়। আমি এমন 33 জন কর্মীর নাম জানি যারা চুক্তির ভিত্তিতে হাইকোর্টে কর্মরত, তাদের 31 দিন কাজ করিয়ে 24 দিনের টাকা দেওয়া হয়, এইভাবে তাদের ঝুলিয়ে রাখা হয়। এটা আমি বলছি না, এটা বলছেন কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। অর্থাৎ কি অসহায় অবস্থা দেখুন, খোদ হাইকোর্টে 33 জন কর্মীকে, চুক্তিভিত্তিক কর্মীকে তাদেরকে ন্যায্য প্রাপ্যটা দেয়া হয় না। শুধু তাই নয়, তিনি বলছেন যে তাদেরকে 6 থেকে 8,000 টাকা বেতন দেওয়া হয় এবং সেখানেও 31 দিন কাজ করিয়ে 24 দিনের বেতন দেওয়া হয়। অর্থাৎ প্রধান বিচারপতি তার হাইকোর্টে এই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারছেন না। এখন প্রধান বিচারপতির কাছে অনেক খবর থাকে না। এই সরকার পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টরদের 600 টাকা মাইনেতে কাজ করাচ্ছেন, এই সরকার মিড ডে মিল কর্মীদের 1666 টাকা বেতনে কাজ করাচ্ছেন, এই সরকার জীবিকা সেবকদের 8 বছর ধরে বিনা বেতনে কাজ করিয়ে নিচ্ছেন। এরকম একটা নৃশংস সরকার। আপনি দেখবেন আমাদের রাজ্যের 65% মানুষের বয়স হচ্ছে 34 বছরের নিচে, মানে তারা কিন্তু কাজের বাজারে কাজ খুঁজছে। সিঙ্গুরে একটা তৈরি হয়ে যাওয়া কারখানা, যে কারখানাটা উৎপাদন শুরুর মুখে, সেইটাকে শুধুমাত্র গুজরাটের নরেন্দ্র মোদীর রাজ্যে সেই কারখানাটাকে পাঠিয়ে দিতে হবে, নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে, এই লক্ষ্য থেকে টাটাদের প্রতিদ্বন্দ্বী শিল্পগোষ্ঠীর অর্থে এবং পরিকল্পনায় একটা মানে শিল্প সম্ভাবনাকে ধ্বংস করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে পরিস্থিতি যেটা দাঁড়ালো যে পশ্চিম বাংলায় কোনো বিনিয়োগকারী 1 নয়া পয়সা বিনিয়োগ করছেন না। এই যে শিল্প সম্মেলনগুলো হয় দেখেন, সেই শিল্প সম্মেলনগুলোতে মাননীয় মুখ্যমন্ত্রী নাচেন, গান, আরও অনেক কিছু ক্যারিকেচার করেন যেগুলো কৌতুক রসের মানে কৌতুক রস তৈরি করে, কিন্তু 1 নয়া পয়সা বিনিয়োগ হয় না। এমনই পরিস্থিতি যে সৌরভ গাঙ্গুলিকে বার্সেলোনায় নিয়ে গিয়ে ঘোষণা করাতে হয় তিনি লৌহ ইস্পাত শিল্প করবেন পশ্চিমবাংলার শালবনীতে, তা আজও তাতে 1 নয়া পয়সা বিনিয়োগ হয়েছে এমন কোনো খবর নেই। অর্থাৎ বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ বন্ধ, কাজেই সেখানে নিয়োগের কোনো সুযোগ নেই। আর সরকারি ক্ষেত্রে রাজ্য সরকার কোনো নিয়োগ করছেন না গত 2011 সাল থেকে, এবং যে কটা নিয়োগে, যে 2-3টি নিয়োগের ব্যবস্থা করেছিলেন, সেখানেও প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, সরকার দুর্নীতি করেছেন, প্যানেল বাতিল হয়ে গেছে, আরও 2টো প্যানেল বাতিল হওয়ার অপেক্ষায় আদালতে বিচারাধীন রয়েছে। তা যার ফলে স্থায়ী কর্মী নেই
এবং কাজ করিয়ে নেওয়ার জন্য নামমাত্র বেতনে এই চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করছেন। তাদের না দিচ্ছেন কোনো প্রভিডেন্ট ফান্ড, না দিচ্ছেন কোনো সামাজিক সুরক্ষা, না মেডিকেল, না ছুটি, এবং অবসরের পরেও তারা কিচ্ছু পাচ্ছেন না। অর্থাৎ একদিকে পরিকল্পিতভাবে এই সরকারটা যুবক সম্প্রদায়, যারা কর্মপ্রার্থী যুবক যুবতী, তাদের কর্মসংস্থানের সুযোগটাকে নষ্ট করে দিচ্ছেন। অদক্ষ যারা কর্মী, যারা লেখাপড়া জানে না, তারা তবু মহাত্মা গান্ধী গ্রামীণ স্বরোজগার যোজনা বা 100 দিনের কাজ থেকে একটা অন্তত 100 দিন বছরে তারা কাজ পেতেন, সেটাও দুর্নীতি করে বন্ধ করে দিয়েছেন, যার ফলে কাজ নেই। আবার পশ্চিমবাংলার বাইরে যে পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যাচ্ছেন, কম বেশি 50 লক্ষ, সেখানেও বাংলায় কথা বলার অপরাধে তাদের হয় প্রতিবেশী বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে, অথবা তাদের উপর অবর্ণনীয় অত্যাচার হচ্ছে। মানুষ যাবে কোথায়? আর সরকার স্থায়ী পদে কোনো নতুন নিয়োগ করছেন না। ফলে এই যে কর্মসংস্থানহীনতার একটা তীব্র সংকট তৈরি করেছেন সরকার, এটা কিন্তু আপনা আপনি তৈরি হয়নি, এটা সরকার পরিকল্পিতভাবে তৈরি করেছেন। এবং ছেলেমেয়েরা তারা পাগলের মতো ছোটাছুটি করছে কাজের জন্যে, এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই সরকার একেবারে কৃতদাস মালিকের কায়দায় চুক্তিভিত্তিক কর্মীদের মাধ্যমে নামমাত্র বেতন দিয়ে 8 ঘন্টা বাদ দিন 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা কাজ করিয়ে নিচ্ছেন। এরকম একটা নৃশংস সরকার আছে, চলছে। কাজেই আমরা একটা অসহায় অবস্থার মধ্য দিয়ে চলছি। এই সরকারের এই সরকার থাকলে, এই সরকারই কিন্তু কোর্টে বলেছে 10-15 মিনিটের বদলে তাদের 2 দিন, আরও 1-2 দিন সময় লাগবে। আপনারা আশাবাদী যে এই শুনানি শেষ শুনানি হতে পারে? দেখুন, কতগুলো কথা স্পষ্টভাবে বলা দরকার। সরকার আমার আপনার কষ্টার্জিত আয়ের যে টাকা, সেই টাকা থেকে দেয় করের টাকায় রাজকোষ পুষ্ট হয়, সেই টাকা থেকে কোটি কোটি টাকা খরচ করছেন এইসব আইনজীবীদের পেছনে। এবং এরা কিন্তু কেউ 5 লাখি 10 লাখি বা আইনজীবী নয়, এদের এক এক দিনের সম্মান দক্ষিণা 35 লক্ষ 40 লক্ষ টাকা। রাজ্য সরকার অনেক আইনজীবী নিয়োগ করেছেন, তার মধ্যে 4 জন হচ্ছেন অত্যন্ত প্রখ্যাত আইনজীবী, শ্যাম দেওয়ান, আচ্ছা রাকেশ দ্বিবেদী, অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল ইত্যাদি। তো এদের প্রচুর সম্মান দক্ষিণা। তো এদেরকে কী কারণে নিয়োগ করেছেন? নিয়োগ করেছেন যাতে এই আইনজীবীরা অত্যন্ত গুণী আইনজীবী, তাদের মেধা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, তাদের দক্ষতা এবং আইন বিষয়ে তাদের পারদর্শিতা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, কিন্তু তারা দেশের প্রথম সারির আইনজীবী। তা তাদেরকে এই রাজকোষের কোটি কোটি টাকা খরচ করে নিয়োগ করেছেন কেন? তারা জানেন, তারা সরকারকে বলে দিয়েছে এই মামলায় সরকারের জেতার কোনো সম্ভাবনা নেই। সরকার চেষ্টা করছে যে মামলাটাকে এইভাবে দিনের পর দিন পিছিয়ে দিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা যাতে মামলাকারী সংগঠন হিসেবে আমরা একটা সময় হাল ছেড়ে দিই, অর্থনৈতিক কারণেই আমরা আর এগিয়ে যেতে পারবো না, এই পরিস্থিতিটা সৃষ্টি করতে পারছেন। তারা সেটা সফলভাবে করছেন। তা আমি কিন্তু তাদের দোষ দেবো না। সমাজ মাধ্যমে দেখি কেউ লেখেন অভিষেক মনু সিংভি কংগ্রেসের আইনজীবী, কপিল সিব্বাল কংগ্রেসের আইনজীবী, যদিও তা আপনারা বলতে পারেন না, যদিও কপিল সিব্বাল সমাজবাদী পার্টির এমপি, অভিষেক মনু সিংভি কংগ্রেসের এমপি। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সবসময় বলে এসেছি যে আমরা ট্রেড ইউনিয়ন সংগঠন করি এবং কোনো দলীয় রাজনীতির মধ্যে আমরা নেই। কারণটা হচ্ছে, আপনি ধরুন এখন দেখি এখনও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি কর্মচারীদের একাংশের একটা মোহ আছে। ব্যক্তি নাগরিক হিসেবে যে কোনো শ্রমিক কর্মচারী তারা যে কোনো দলীয় রাজনীতিকে সমর্থন করতে পারেন, আমাদের কিছু বলার নেই। কিন্তু যখনই ট্রেড ইউনিয়ন করবেন তখন কিন্তু তাদের এক এবং একমাত্র বিষয় হওয়া উচিত কর্মচারী স্বার্থ, শ্রমিক স্বার্থ। সেখানে কিন্তু দলীয় রাজনীতিকে প্রাধান্য দিলে হয় না। ধরুন পশ্চিমবাংলায় যে প্রধান প্রধান দলগুলো আছে, সিপিএম, তা বামফ্রন্ট আমলে তো টানা 34 বছর ডিএ বঞ্চনা ছিল। 1 কিস্তি 2 কিস্তি নয়, 16 কিস্তি ডিএ বাকি থেকেছে, এরকম ঘটনা ঘটেছে। হ্যাঁ, বামফ্রন্ট সরকারের সঙ্গে এই সরকারের একটা চরিত্রগত পার্থক্য ছিল। তারা বলতেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাওয়াটা আপনাদের অধিকার, বছরে 2 বার। আমরা দিতে পারছি না, কিন্তু আমরা সময় সুযোগ হলেই দিয়ে দেবো। তারা কিন্তু কেন্দ্রীয় হার মেনে এবং এইটাকে অধিকার হিসেবে স্বীকার করে দিয়ে গেছেন এবং বলতে দ্বিধা নেই
পূর্বতন সরকার রূপা 2009-এ এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়ার প্রভিশনটা রেখে গিয়েছিলেন বলেই আমরা মামলাটা করতে পেরেছিলাম, কিন্তু বঞ্চনা তো হতো। তা সিপিএম বামফ্রন্ট আমলেও কিন্তু একদম এক কিস্তি মহার্ঘ ভাতা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পেয়েছি, তা তো হয়নি। আবার ধরুন কংগ্রেস সরকার, তা কংগ্রেস দল তারা তাদের এমপি আমাদের এই মামলায়, শ্রমিক কর্মচারীদের মামলায় সরকারের হয়ে মামলা লড়ছেন, তাহলে তারা কি বলবেন আমাদের? আবার ধরুন বিজেপি প্রধান বিরোধী দল, তার অন্যতম নেতা হচ্ছেন শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী 2020 সালের 20শে নভেম্বর পর্যন্ত একেবারে ওই ঘুষুক পায়রার মতো মমতা ব্যানার্জির পায়ে পায়ে মামা মামা করে ঘুরেছেন, এবং যত দুর্নীতি, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে শ্রমিক কর্মচারীদের উপর যত নিষ্পেষণকারী অর্ডার কিন্তু 2020 আগে বেরিয়েছে, এবং 2020 আগে বকেয়া ডিএ একটা বিপুল পরিমাণ ছিল। আজকে 2024 পর্যন্ত ডিএ না দিয়ে রাজ্য সরকার 2,17,106.25 কোটি টাকা সাশ্রয় করেছেন, কিন্তু শুভেন্দু অধিকারী যখন ছিলেন তৃণমূলে ক্যাবিনেট মন্ত্রী, গুরুত্বপূর্ণ নেতা, তখনও কিন্তু এই না দিয়ে সাশ্রয় করার পরিমাণটা প্রায় 1,25,000 কোটি টাকা। তা তিনি তো কোনো আপত্তি করেননি। তিনি আবার এই কর্মচারী সংগঠনের এই যে শাসক দলপন্থী আজকে যে মানস ভূঁইয়া যে পদে আছেন, সেই পদে তো তিনি ছিলেন, তিনি তো তার নেতৃত্বাধীন তৎকালীন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন একদিনের জন্যেও কিন্তু কর্মচারীদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার জন্য একটা কথা বলেননি। তা তিনি আজকে কর্মচারী দরদি হয়েছেন। আবার পূর্বতন সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার, তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন যে ব্যাকলগ মেটাতে বিজেপি যদি ক্ষমতায় আসে 10 বছর লাগবে। কাজেই রাজনৈতিক দলগুলোর উপরে, যখনই রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থাকে তারা শ্রমিক কর্মচারী স্বার্থের কথা বলে, আর যখন সরকারে আসে তখন তারা শ্রমিক কর্মচারী স্বার্থের বিরুদ্ধে কাজ করে। এই মুখ্যমন্ত্রীও যখন বিরোধী নেত্রী ছিলেন, আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসের 2011 সালের যে নির্বাচনী ইস্তাহার, 2009 সালের যে নির্বাচনী ইস্তাহার, তাতে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা আছে যে বামফ্রন্ট সরকার 27 মাসের বকেয়া দেননি, সেই বকেয়াটা দেবেন। তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে প্রাপ্য হওয়ার দিন থেকে ডিএ দেবেন, 30% বাড়ি ভাড়া ভাতা দেবেন, কেন্দ্রের মতো ট্রান্সপোর্ট অ্যালাউন্স, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স দেবেন। এবং শুধু তাই নয়, এখানেই থেমে থাকেননি। সচিবালয় কর্মচারীদের দীর্ঘদিনের দাবি যে 1960 সালে যে বেতনক্রমটা আমাদের ছিল বর্তমান মূল্যসূচকের ভিত্তিতে, সেই বেতনক্রমটা আমাদের ফিরিয়ে দিন, সে দাবিটা মিটিয়ে দেবেন। সচিবালয়ের যে মর্যাদার দাবি, সেই দাবিটা মিটিয়ে দেবেন। কারণ ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভরা সচিবালয়ের তৎকালীন সিনিয়র এইচের থেকে নিচে ছিলেন, অনেক নিচে। তৎকালীন সিনিয়র এইচেদের বেতনক্রম শুরু হতো, মূল বেতন শুরু হতো 500 টাকায়, আর ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভদের বেতন শুরু হতো 325 টাকায়। তৎকালীন সময় 175 টাকা বেতনক্রমে পিছিয়ে থাকা মানে বিশাল ব্যাপার। তো এইসব সব মিটিয়ে দেবেন। এবং প্রতিদিন সন্ধেবেলা স্নো পাউডার মেখে বিভিন্ন টিভি চ্যানেলে হাজির হতেন, কর্মচারীদের জন্য কেঁদে ভাসিয়ে দিতেন। সোনারপুরে কর্মচারীদের ডাকলেন, সেখানে বললেন আমাকে খালি একবার ক্ষমতায় আসতে দাও, আমি সব মিটিয়ে দেবো। কিন্তু যেই সরকারে এলেন, দাবি মিটিয়ে দেওয়া তো দূরের কথা, দাবি উচ্চারণ করাটাকেই অপরাধে পর্যবসিত করলেন। কাজেই বিরোধী থাকলে তারা বলবেন, এই মুখ্যমন্ত্রী তখন বলতেন যে সরকার তার কর্মীদের ডিএ দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই, অথচ নিজে দিব্যি ক্ষমতায় বসে আছেন। কাজেই রাজনৈতিক দলের উপর যদি কেউ নির্ভর করে কোনো শ্রমিক কর্মচারী আন্দোলন, তাহলে কিন্তু সেই আন্দোলন পথভ্রষ্ট হতে বাধ্য। যেটা আমাদের এখানে হচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক। যে কারণে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা বা কেন্দ্রের সরকারি কর্মচারীরা তাদের দাবি দেওয়ার সমর্থনে ঐক্যবদ্ধভাবে লড়াই আন্দোলনটা করতে পারে, সেখানে কোনো বিভাজন থাকে না। কিন্তু এখানে পশ্চিমবাংলায় এই বিভাজনটা রয়েছে, এবং এই রাজনৈতিক বিভাজন যতদিন থাকবে সরকার তো মালিক, সে এটাকে কাজে লাগাবে, তারা লাগাচ্ছে। আপনি যদি এখন বিভিন্ন সরকারি ভবনে যান, এখনও দেখবেন জলজল করছে যে 21শে জুলাই এতে চলো, ওই মমতা ব্যানার্জির সমাবেশে চলো। আবার এখন যদি আপনি যান, দেখবেন বিভিন্ন এই যে পাড়ায় সমাধান থেকে আর মানে যত রাজনৈতিক কর্মসূচি,
তৃণমূল কংগ্রেসের, সেগুলো রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ব্যানার টাঙাচ্ছে, লেখাচ্ছে এবং বিভিন্ন জায়গায় লাগিয়ে দিচ্ছে, কর্মচারীদের নিয়ে যাচ্ছে। অথচ WBSR অনুসারে রাজ্য সরকারি কর্মচারীদের রাজনৈতিক দল করার কোনো অধিকার নেই। রাজনৈতিক দল করলে তার চাকরিটা চলে যাবে। ব্যারাকপুরে একটা রাজনৈতিক মঞ্চে ওঠার অপরাধে একজন রাজ্য সরকারি কর্মচারীর চাকরি চলে গিয়েছিল, কিন্তু হচ্ছে, কি করব।